নমস্কার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কুষ্টিয়া সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। মিঠুন কুমার ঘোষ, প্রভাষক হিসাব বিজ্ঞান, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজকের আলোচ্য বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রথম পত্র ফিনান্স এর দ্বিতীয় অধ্যায়, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। আজকের এই ক্লাসে শিক্ষার্থীরা জানতে পারবে আর্থিক বাজারের বিভিন্ন উপাদান, আর্থিক বাজারের নিয়ন্ত্রণকারী, আইন প্রণয়ন প্রক্রিয়া, আর্থিক বাজারের সংশ্লিষ্ট আইনসমূহের প্রাসঙ্গিক অংশসমূহ। আর্থিক বাজারের ধারণা, অর্থাৎ আর্থিক বাজার কি? অর্থনীতিতে তহবিলের চাহিদাকারীগণ যেমন তহবিলের উৎস সন্ধান করে, তেমনি তহবিলের যোগানদাতাগণ বিনিয়োগের সুযোগ খোঁজে বলে আর্থিক বাজারের নেটওয়ার্ক গড়ে ওঠে। আর্থিক বাজার হচ্ছে এমন একটি স্থান বা নেটওয়ার্ক যেখানে বা যার মাধ্যমে তহবিলের চাহিদাকারী এবং তহবিলের যোগানদাতা অর্থ ও আর্থিক সম্পদ কেনাবেচা করে থাকে। আর্থিক বাজারের পণ্য হচ্ছে অর্থ ও আর্থিক সম্পদ, যেমন শেয়ার, বন্ড ইত্যাদি। আর্থিক বাজারের উপাদান। আর্থিক বাজার প্রধানত দুই ভাগে বিভক্ত: অর্থবাজার ও পুঁজিবাজার। অর্থবাজারকে আমরা মানি মার্কেট বলে থাকি, পুঁজিবাজারকে আমরা বলে থাকি ক্যাপিটাল মার্কেট। অর্থবাজার বা মানি মার্কেট। অর্থবাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্প মেয়াদি বা 1 বছর বা তার চেয়ে কম সময়ের অর্থ ও আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। অর্থাৎ যে অর্থ ও আর্থিক সম্পদের মেয়াদ 1 বছর বা তার থেকে কম, অর্থাৎ স্বল্প মেয়াদি আর্থিক সম্পদ, সেটা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে মানি মার্কেট বা অর্থবাজারে। একটি ব্যবসা প্রতিষ্ঠান স্বল্প মেয়াদি তহবিল সংগ্রহের ক্ষেত্রে অর্থবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থবাজারের উপাদান বা হাতিয়ারসমূহ। অর্থবাজারের কয়েকটি উপাদান রয়েছে বা অর্থবাজার নিয়ন্ত্রণের হাতিয়ার এটাকে আমরা বলে থাকি, যেমন ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, ব্যাংকের স্বীকৃতিপত্র, পুনঃক্রয় চুক্তি, যেটাকে আমরা বলি রিপারচেজ এগ্রিমেন্ট। পুঁজিবাজার। পুঁজিবাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে দীর্ঘমেয়াদী বলতে 1 বছর বা তার বেশি সময়ের বোঝায়, দীর্ঘমেয়াদী অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন হয়। এই মূলধন বাজার বা পুঁজিবাজারকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইকুইটি বাজার আর একটা হচ্ছে বন্ড বাজার। এই পুঁজিবাজারের আবার কয়েকটা উপাদান বা হাতিয়ার রয়েছে, সেগুলো হলো সাধারণ শেয়ার বা কমন স্টক বলি সেটাকে, অগ্রাধিকার শেয়ার বা প্রিফারেন্স শেয়ার, একটা হলো বন্ড বা ঋণপত্র। এবার আসি আমরা শেয়ার বাজার। শেয়ার বাজার কি? যে বাজারে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার, বন্ড ইত্যাদি সিকিউরিটিজ লেনদেন করা হয় তাকে শেয়ার বাজার বলা হয়। সরকারি ও বেসরকারি কোম্পানির মূলধন সংগ্রহের ক্ষেত্রে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শেয়ার ইস্যু কোম্পানি ও বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সুষ্ঠু প্রতিষ্ঠান প্রয়োজন হয়। এরূপ প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার বলে। বাংলাদেশের 2টি শেয়ার বাজার হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। শেয়ার বাজারের প্রকারভেদ। শেয়ার বাজারকে সাধারণত 2টি ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট, আর একটা হলো মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট। এবার আসি আমরা এই প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজার জিনিসটা কি সেটা জানব। প্রাথমিক বাজার, যে বাজারে একটি কোম্পানির নতুন ইস্যুকৃত সিকিউরিটিস বিক্রয় করা হয় তাকে প্রাথমিক বাজার বলে। এক্ষেত্রে শেয়ার বা সিকিউরিটি বিক্রয়ের অর্থ ইস্যুকারী কোম্পানির সরাসরি পেয়ে থাকে। প্রাথমিক বাজারে দুইভাবে শেয়ার বিক্রয় হয়ে থাকে, একটি হলো ব্যক্তিগত উপস্থাপনের মাধ্যমে আর একটা হলো প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে। অর্থাৎ কোনো কোম্পানি যখন প্রথমে ব্যবসা শুরু করতে যায়
তখন তাকে যে বাজারের মাধ্যমে শেয়ার ইস্যু করতে হয় সেটা হলো প্রাথমিক শেয়ার বাজার। এই প্রাথমিক শেয়ার বাজারে দুইভাবে আমরা বিক্রয় করতে পারতেছি। একটা হলো ব্যক্তিগত উপস্থাপন, অর্থাৎ কোনো কোম্পানি কারো ব্যক্তিগতভাবে ব্যাংক, বিমা ইত্যাদি প্রতিষ্ঠানের কাছে তাদের শেয়ার বিক্রয়ের জন্য যেতে পারে। আরেকটা হলো প্রাথমিক গণপ্রস্তাব, যেটাকে আমরা বলি আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। কোনো কোম্পানি প্রথমবারের মতো জনগণের নিকট যদি শেয়ার বিক্রির প্রস্তাব করে সেটাকে আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব বলা হয়। এক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক এবং অবলেখকগণ শেয়ার ইস্যুকারী ও জনগণের সাথে মধ্যস্থতা করে থাকে। অর্থাৎ এখানে একজন মধ্যস্থতা করে, সে বলে যে আমি তোমাদের শেয়ারগুলো বিক্রয় করে দেবো কোম্পানির পক্ষ থেকে। তারা এই শেয়ার বিক্রয়ের মূল দায়িত্ব গ্রহণ করে। আর যারা এই শেয়ার বিক্রয়ের মূল দায়িত্ব গ্রহণ করে তাদেরকে বলা হয় আন্ডার রাইটার বা অবলেখক। এবার আসি মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজার হচ্ছে শেয়ার বাজারের এমন একটি বাজার যেখানে প্রাথমিক বাজারে একবার যারা শেয়ার ইস্যু করে ফেলেছে তারপরেই তারা মাধ্যমিক বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। শেয়ার প্রাথমিক বাজারে যদি সে একজন শেয়ার ক্রয় বিক্রয় না করে থাকে তাহলে সে মাধ্যমিক বাজারে আসতে পারবে না। এবার আসি আমরা প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য। এই আগে এইগুলোই আলোচনা করা হয়েছে, তারপর আর একবার পার্থক্য আকারে এটাকে দেখাবো। প্রাথমিক বাজার, বাম পাশেরটি আমরা প্রাথমিক বাজার এবং ডান পাশেরটি মাধ্যমিক বাজার হিসেবে ধরব। প্রাথমিক বাজারে নতুন ইস্যুকৃত শেয়ার ক্রয় বিক্রয় করা হয়, আর মাধ্যমিক বাজারে প্রাথমিক বাজারে ইস্যুকৃত হওয়ার পর তারপর ক্রয় বিক্রয় করা হয়। প্রাথমিক বাজারে শেয়ার ইস্যুর সময় এখানে মূল্য নির্ধারণ করে দেওয়া থাকে। মাধ্যমিক বাজারে মূল্য নির্ধারণ করা থাকলেও সেই মূল্য ওঠানামা করে, কম বেশি হয়ে থাকে। প্রাথমিক বাজারে আমরা বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ, কারণ এখানে মূল্য নির্ধারণ করা থাকে। মাধ্যমিক বাজারে বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ, কারণ মূল্য ওঠানামা করে। প্রাথমিক বাজারে জালিয়াতির সুযোগ কম, মাধ্যমিক বাজারে জালিয়াতির সুযোগ বেশি। প্রাথমিক বাজারে শেয়ারের মূল্য সূচক ব্যবহার করা হয় না, কিন্তু মাধ্যমিক বাজারে শেয়ারের মূল্য সূচক ব্যবহার করে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয়। প্রাথমিক বাজারে ক্রয়কৃত শেয়ার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে হয়। একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইম পর্যন্ত আমি প্রাথমিক বাজারের থেকে যে শেয়ার কিনেছি সেটা নির্দিষ্ট সময় ধরে রাখবো। আর মাধ্যমিক বাজারে কোনো শেয়ার নির্দিষ্ট সময় ধরে রাখতে হয় না, যে কোনো সময় ক্রয় বিক্রয় করা যায়। আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থাসমূহ। নিয়ন্ত্রক সংস্থা বলতে তো আমরা বুঝতে পারি যে সমস্ত প্রতিষ্ঠান কোনো কিছু নিয়ন্ত্রণ করে তাদেরকেই নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বলা হয়। তো আর্থিক বাজারের ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান আর্থিক বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে তাদেরকে আমরা বলে থাকি যে আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা। আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা চারটি নিয়ে আলোচনা করব আমরা আজকে: বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানি, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকই বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত। প্রতিটি দেশেরই একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। এই কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে মুদ্রানীতি প্রণয়ন করে থাকে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মুদ্রা ব্যবস্থার প্রচলন করে থাকে। তাছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ করে থাকে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে বলা হয় এসিসি, এটা পরবর্তীতে নাম হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ হচ্ছে শেয়ার বাজার সমূহ নিয়ন্ত্রণ করা। বাংলাদেশে আমরা আগেই বলেছিলাম যে দুইটা শেয়ার বাজার আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো চিটাগং স্টক এক্সচেঞ্জ। এই ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জকে নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশের যত ইন্স্যুরেন্স কোম্পানি বা বিমা কোম্পানি আছে সেই বিমা কোম্পানিদের বিভিন্ন ভাবে সহায়তা, আইন প্রণয়ন এবং উন্নয়নের জন্য কাজ করে থাকে এই বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। তারপর
ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, যেটাকে বলা হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এই ক্ষুদ্র ঋণ বিভিন্ন ব্যাংক ও এনজিও অনেক সময় ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালিয়ে থাকে, সাধারণত এনজিও কাজগুলো করে থাকে। এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য একটা কর্তৃপক্ষ বাংলাদেশে রয়েছে, সেটাকে বলা হয় ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এমআরএ নামে পরিচিত। এটা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবার আসি আমরা আইন প্রণয়ন পদ্ধতি, কিভাবে আইন প্রণয়ন হয়ে থাকে। আমাদের আজকের অধ্যায়ের নাম ছিল যে আর্থিক বাজারের আইনগত দিক। আমরা আর্থিক বাজারের বাজারগত দিকসমূহ আগে জানলাম, এবার জানব আইনগত দিকসমূহ। এই আইনগত দিকসমূহ জানতে হলে সবার প্রথমে জানতে হবে কীভাবে আইন প্রণয়ন করতে হয়। তো আইন প্রণয়ন পদ্ধতিটা সরাসরি বাংলাদেশের সংবিধানের যে আইন প্রণয়ন পদ্ধতি, সেই আইন প্রণয়ন পদ্ধতি আমি তুলে ধরবো তোমাদের সামনে। আইন প্রণয়ন পদ্ধতি কয়েকটা ধাপে বিভক্ত, অর্থাৎ কয়েকটা ধাপে আইন প্রণয়ন করা হয়। আইন প্রণয়নের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা হলো সংসদে সেই আইনের প্রস্তাবকে বিল আকারে উত্থাপন করতে হয়। অর্থাৎ যে সংসদ সদস্যরা আছে তাদের ভিতর থেকে যে কোনো একজন ব্যক্তি সংসদে সেটি বিল আকারে উত্থাপন করবে, যে এটিকে আইনে পরিণত করতে হবে। প্রথমে সেটাকে বিল আকারে উত্থাপন করবে, তারপর সংসদ কর্তৃক বা সংসদ বলতে সংসদ সদস্য কর্তৃক যদি ওই বিল গৃহীত হয় তাহলে সেটা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হবে। প্রথমে বিল আকারে উত্থাপন করা হবে, তারপর সেই বিলটি গৃহীত হলে, অর্থাৎ বিলটাতে সবাই সম্মতি দিলে সেটা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করতে হবে। এবার রাষ্ট্রপতির কাছে যদি কোনো বিল পেশ করা হয়, তার 15 দিনের ভিতরে রাষ্ট্রপতি সম্মতি দান করবেন, বা যদি সম্মতি দান নাও করেন, যদি কোনো সংশোধন থাকে 15 দিনের ভিতরে রাষ্ট্রপতি ফেরত পাঠাবেন কোনো সংশোধনী সহ। কিন্তু রাষ্ট্রপতি যদি 15 দিনের ভিতরে দুইটি কাজের একটি কাজও না করে থাকে, তাহলে রাষ্ট্রপতি সম্মতি দান করেছেন বলে গণ্য করা হবে। এবার রাষ্ট্রপতি যদি 15 দিনের ভিতরে সেই বিলের কোনো সংশোধনী সহ ফেরত পাঠায়, তাহলে সংসদ পুনরায় বিলটি গ্রহণ করে যে সংশোধনী দেবে, সেই সংশোধনী করার পর আবার রাষ্ট্রপতির নিকট উত্থাপন করতে হবে। রাষ্ট্রপতির নিকট উত্থাপন করার পর 7 দিনের ভিতরে রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি প্রদান করবেন। যদি 7 দিনের ভিতরে সম্মতি প্রদান নাও করে থাকেন, তাহলে সম্মতি প্রদান করেছে বলে গণ্য করা হবে। এবার যখন রাষ্ট্রপতি বিলে সম্মতি প্রদান করবেন বা সম্মতি প্রদান করেছে বলে গণ্য করা হবে, এমন পরিস্থিতি সৃষ্টি হবে, তখনই সেটা সংসদের আইন বলে গণ্য হবে। তাহলে প্রথমে আমার এখানে 5টা জিনিস আসলো। প্রথমে বিল আকারে উত্থাপন করতে হবে, সেই বিলটি সংসদ কর্তৃক পাস হতে হবে, তারপর সেটা রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করতে হবে। রাষ্ট্রপতি তারপর উপস্থাপন করলেই আমার সেটা পাস হয়ে যাবে। এবং রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান নাও করেন একটা নির্দিষ্ট পিরিয়ড পর, সেটা আইন বলে গণ্য হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সংসদ সদস্যগণ যদি কোনো বিল পাস করেন, সেটাই আইন বলে গণ্য হয়ে যাবে। কতিপয় আইনসমূহ, আমরা এখন কয়েকটি আইন সম্পর্কে জানব, ভাষা জানব। আইনের সব আমাদের এখানে জানার সময় হবে না, আমরা আইনের মূল বিষয়গুলো একবার করে চোখ বুলিয়ে যাব। প্রথমেই অংশীদারি আইন বা 1932 সালের অংশীদারি আইন বলে থাকি আমরা এটাকে, পার্টনারশিপ অ্যাক্ট 1932। সাধারণভাবে 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় সংগঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে এবং তাদের চুক্তির ভিত্তিতে একটা ব্যবসায় সংগঠন করতে হবে, সেটাই আসলে অংশীদারি ব্যবসায় বলে গণ্য হবে। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে।
কিন্তু এই 1932 সালের আইন পাশ হওয়ার পূর্বে 1872 সালের ভারতীয় চুক্তি আইনের দ্বারা এটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকত। প্রাচীন যে সকল আইন বর্তমানে কার্যকর রয়েছে তার মধ্যে অংশীদারি অন্যতম। আগের দিনে ব্যবসা বাণিজ্য সাধারণত কৃষি পণ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। এ সময় ব্যক্তি উদ্যোগ ও পরিচালনায় ছিল মুখ্য বিষয়। কালের বিবর্তনে শিল্প ও ব্যবসায় বাণিজ্য উন্নত হয়েছে। আস্তে আস্তে এই ব্যক্তি পর্যায় থেকে আমরা অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি হয়েছে। কোম্পানি আইন 1994, কোম্পানি অ্যাক্ট 1994। বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন বাটা শু কোম্পানি, বেক্সিম ফার্মাসিউটিক্যাল, স্কয়ার কোম্পানি ইত্যাদি হলো যৌথ মূলধনী কোম্পানি। বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানি গঠিত ও পরিচালিত হয় 1994 সালের কোম্পানি আইন দ্বারা। 1994 সালের কোম্পানি আইন পাশ হওয়ার পূর্বে 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো। সাধারণ অর্থে কোম্পানি বলতে কী বুঝি আমরা? সাধারণ অর্থে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে আইনসম্মত যে ব্যবসায় সংগঠন করে তাকে যৌথ মূলধনী ব্যবসায় বা যৌথ মূলধনী কোম্পানি বলে। 1994 সালের কোম্পানি আইনের 2 ধারায় 1 ঘতে বলা হয়েছে, কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়। অর্থাৎ সেই একই কথা, কোম্পানি আইনের অধীনে গঠিত কোনো কোম্পানি হলেই সেটা কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানি সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড। এগুলো বিস্তারিত কোম্পানি অধ্যায়ে আলোচনা করা হবে। এবার আসি আমরা ব্যাংক কোম্পানি আইন 1991, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। বাংলাদেশে ব্যাংক কোম্পানির ব্যবসায়িক কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য 1991 সালের ব্যাংক কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়। 1991 সালের 24শে ফেব্রুয়ারি তারিখ হতে এই আইনটি কার্যকর হয়। এই আইনটি কার্যকর হওয়ার পূর্বে ব্যাংক ব্যবসা পরিচালিত হতো 1962 সালের ব্যাংক কোম্পানি অধ্যাদেশ অনুসারে। ব্যাংক কোম্পানি কি? ব্যাংক কোম্পানি অর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যবসায় পরিচালনাকারী কোনো কোম্পানি যদি নতুন ব্যাংক এবং বিশিষ্ট ব্যাংক কোম্পানির অন্তর্ভুক্ত। উল্লেখ্য যে কোম্পানি মূলত পণ্য উৎপাদন বাণিজ্য পরিচালনা করে এবং শুধুমাত্র উৎপাদন ও বাণিজ্য সংস্থার জন্য অর্থ সংস্থান করে তারা ব্যাংক কোম্পানির অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ যারা পণ্য উৎপাদন করে এবং উৎপাদন কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ সংস্থান করে এবং আর্থিক কাজ করে, সেগুলো কিন্তু ব্যাংক কোম্পানি হবে না। ব্যাংক কোম্পানি হইতে হলে 1991 সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত কোনো কোম্পানি হইতে হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993। ব্যাংক প্রতিষ্ঠান বাদেও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলো সম্পর্কে এই আইনে বিস্তারিত বলা আছে। বাংলাদেশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন লিজিং কোম্পানি, বিভিন্ন নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, বিভিন্ন গৃহ নির্মাণ ঋণ সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এই যে অব্যাংক বা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যেগুলো যে আর্থিক কাজ করে থাকে কিন্তু ব্যাংক না, সেগুলোর নিয়ন্ত্রণ করার জন্য এই আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 পরিচালিত হয়। এবার আসি মানি লন্ডারিং প্রোটেকশন অ্যাক্ট 2002, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002। অবৈধভাবে সম্পদ বা অর্থ উপার্জন এবং অবৈধভাবে এর স্থানান্তরকে মানি লন্ডারিং বলে। অর্থাৎ অবৈধভাবে আমি যদি কোনো সম্পদ অর্জন করি এবং সে সম্পদকে আমি অবৈধভাবে কোথাও স্থানান্তর করি, সেটা হলো মানি লন্ডারিং। মানুষ বৈধভাবে উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যার সৃষ্টি হয় যখন মানুষ অবৈধভাবে অর্থ উপার্জন করে এবং তা লুকানোর জন্য গোপন চেষ্টা করে। বাংলাদেশ থেকে অন্যান্য দেশে সরাসরি অর্থ স্থানান্তর করা যায় না, তাই অপরাধীরা অবৈধভাবে উপার্জিত সম্পদ লুকানোর জন্য সর্বদা তৎপর থাকে। এই অবৈধভাবে অর্থ স্থানান্তরের রোধ করার জন্য বাংলাদেশে একটা আইন পরিচালিত হয়েছে 2002 সালে, সেটাকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন বলা হয়।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 সালে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে 2002 সালের এপ্রিলের 5 তারিখে এবং তা কার্যকর হয় 2003 সালের 1 মে থেকে। মানি লন্ডারিং অপরাধের শাস্তি হলো কমপক্ষে 4 বছর থেকে 12 বছরের কারাদণ্ড এবং মানি লন্ডারিং অপরাধের সাথে জড়িত অর্থের দ্বিগুণ অর্থদণ্ড। বৈদেশিক বিনিময় আইন 1947। একটি দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার গুরুত্ব অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। বৈদেশিক মুদ্রা যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে তা অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। তাই জাতীয় স্বার্থেই সরকার বৈদেশিক মুদ্রার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রণয়ন করে থাকে এবং বিধি জারি করে থাকে। সরকার কর্তৃক বৈদেশিক মুদ্রা যথাযথ ব্যবস্থাপনার জন্য প্রণীত সকল আইন কানুন এবং গৃহীত কার্যক্রমকে সামগ্রিকভাবে বৈদেশিক নিয়ন্ত্রণ আইন বলা হয়ে থাকে। 1947 সালের বৈদেশিক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পরিচালনা ও নিয়ন্ত্রণ হয়ে থাকে। হস্তান্তরযোগ্য দলিল আইন বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। প্রাচীনকালে লেনদেন খুব কম পরিসরে সংগঠিত হতো বলে ওই সময় হস্তান্তরযোগ্য দলিলের উৎপত্তি ঘটেনি। অর্থের প্রচলনের পর ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলেও তা নগদে সম্পাদিত হতো। পরবর্তীতে উৎপাদন ব্যবস্থা যান্ত্রিকীকরণ, বাজার সম্প্রসারণ ইত্যাদির ফলে অর্থের মাধ্যমে আদান প্রদান ব্যবস্থার পরিবর্তন ঘটল। বন্টন ব্যবস্থার মাধ্যমে মধ্যস্থকারীদের দৌরত্ব বাড়ল, নগদ লেনদেনে জটিলতা বৃদ্ধি পেল। ফলে অর্থের বিকল্প হিসেবে বিভিন্ন দলিলের প্রয়োজন দেখা দিল। এই প্রয়োজনীয়তা পূরণের জন্য স্বল্প পরিসরে অঙ্গীকারপত্রের প্রচলন ছিল। ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের ফলে চেকের জনপ্রিয়তা বৃদ্ধি পেল। বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংকের সহযোগিতায় বিনিময় বিলের ও অন্যান্য দলিলের উৎপত্তি ঘটল। এই সকল দলিল সম্পর্কে জনগণের আস্থা বৃদ্ধির সাথে সাথে এক হাত হতে তা অন্য হাতে হস্তান্তর হতে থাকলো। ফলে তা হস্তান্তরযোগ্য ঋণ দলিলের মর্যাদা লাভ করল। এমত অবস্থায় এ সকল হস্তান্তরযোগ্য দলিলের সুষ্ঠু পরিচালনা মতো তার গ্রহণযোগ্যতাকে বৈধ ও আইনানুগ করার জন্য আইন প্রণয়নের প্রয়োজন অনুভূত হলো। পৃথিবীর দেশে দেশে এ সংক্রান্ত আইন পাশ হয়। এই প্রয়োজন পূরণের জন্য 1881 সালে এই উপমহাদেশে হস্তান্তরযোগ্য দলিল আইন পাশ হয়, যা বর্তমানে আমাদের দেশে প্রচলিত আছে। বিমা আইন 2010। মানুষের জীবনে ব্যক্তিগত ও ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান থাকে। ঝুঁকি বলতে তার ক্ষতির সম্ভাবনাকে বোঝায়। এই ক্ষতি হ্রাস করার জন্য আমরা সাধারণত ক্ষতির বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে থাকি, সেটাকে আমরা সাধারণত বিমা বলে থাকি। এই বিমা ব্যবসায় পরিচালনা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে একটি আইন প্রচলন করা হয় 2010 সালে। এই 2010 সালে এর আইনটাকেই বিমা আইন নামে পরিচিত। 2010 সালের পূর্বে এদেশে 1938 সালের বিমা আইন অনুসারে বিমা ব্যবসায় পরিচালন করা হতো। তো ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি।